শুরু করতে চলেছি আজকের ক্লাস পিএসসির আজকে আমি একটা কবিতা পড়াবো। কবিতা হলো কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা সকলের গান। সকলের গান চলে যাচ্ছে মূল কবিতায়। কমরেড আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, লাল উল্কিতে পরস্পরকে চেনা, দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। কমরেড আজ নবযুগ আনবে না, আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতি সন্ধানী, অন্তত আজ মারাই না তার ছায়া। কুঁজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে, কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে বা মহাত্মাকে, কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে, নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে। আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকী চলতে চাই না এরোপ্লেনে, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে। তাহলে দেখো, কবিতার মূল কবিতা তোমাদের 4টে স্তবকে দেওয়া আছে। মূল কবিতার 4টে স্তবক। এখানে 4টে স্তবকে 5টা, প্রথমের স্তবকে 5টা লাইন আছে, তারপরে 4টে করে লাইন আছে। টোটাল এখানে আছে তোমাদের পংক্তি কটা আছে তোমাদের এখান থেকে দেখো 5টা, 5 আর 4 9, 12 9 10 11 12 13 14 15 16 17টা এখানে টোটাল আছে তোমাদের চরণ। আচ্ছা, এবার আমি তোমাদের সকলের গান কবিতাটা বুঝিয়ে দেব। বলছে কমরেড আজ নবযুগ আনবে না, মানে কমরেড কাদের বলা হতো? কমরেড হলো যারা ছিল ধরো বামপন্থী মতাদর্শে বা কমিউনিজম, যারা কমিউনিস্ট মতাদর্শী যারা ছিল তাদের সহযোদ্ধাদের বলা হতো কমরেড। ঠিক আছে, যারা কমিউনিস্ট মতাদর্শী ছিল তাদের সহযোদ্ধাদের বলা হতো কমরেড। যে সময়ের এই কবিতা, যে সময়ের প্রেক্ষাপটে কবি সুভাষ মুখোপাধ্যায় লিখছেন, সেই সময় তিনি বলছেন যে এই কমরেডরাই কিন্তু দেশের দেশের প্রগতি, এরা প্রগতিবাদী ছিল একদিক থেকে, আর একদিক থেকে বলবো এরা দেশের নবযুগ নিয়ে আসতো, পরিবর্তন নিয়ে আসতো দেশে। ঠিক আছে, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে, যে মিছিলের মধ্যে দিয়ে। তাই কবি বলছেন কমরেড আজ নবযুগ আনবে না, আজকে কি তুমি নবযুগ আনবে না, নতুন যুগের উত্থান হবে না? কুয়াশা কঠিন বাসর শেষ যে সম্মুখে, আমাদের সম্মুখে এখন কুয়াশা কঠিন বাসর, যে বাসর ঘর ঠিক নয়, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এখন হচ্ছে কুয়াশা কঠিন। হ্যাঁ, সেই কুয়াশা কঠিনকে ভেঙে চূর্ণ করে কি নবযুগ আনবে না? লাল উল্কিতে পরস্পরকে চেনা, যে লাল সেলামে পরস্পরকে চেনা, সেই লাল, দেখো এখানে কিন্তু কোনো একটা স্পেসিফিক্যালি নির্দিষ্ট দলকে কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে না। এখানে কিন্তু বামপন্থী মতাদর্শ, শুধুমাত্র যে বামপন্থী মতাদর্শ আছে, এবং যারা ধরো নকশালপন্থী আছে, যারা ধরো, আমি বলতে চাইছি এখানে যে সমস্ত তোমার কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টির আন্ডারে তো অনেকেই ছিল, তো সেই কমিউনিজমে যারা চলতো, কমিউনিজম মতাদর্শে যারা দীক্ষিত ছিল বা কমিউনিজম মেনে যারা চলতো, তাদের সেই কমরেড বলা হচ্ছে, বা কমরেড হচ্ছে সেই সমস্ত যোদ্ধাদের সহযাত্রীদের বলা হয়ে থাকে, বা সহকর্মীদের বলা হয়ে থাকে, বা মিত্রদের বলা হয়ে থাকে কমরেড। তাদের বলছে আমাদের তো লাল উল্কিতে পরস্পরকে চেনা, লাল উল্কি বলতে একটা বিদ্রোহের মাধ্যমে আমরা পরস্পরকে চিনেছি। দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, দলে টানার কথা কাকে বলা হচ্ছে? সেই হতবুদ্ধি বলতে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। কার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? সেই একটা কমরেডের, যে কি না এই দল সেই দল করে বেড়াচ্ছে না। ধরো বলছে আমি চরমপন্থীবাদী, কেউ বলছে আমি নরমপন্থীবাদী, কেউ বলছে না চরমপন্থী ভালো না, সেই আবার বলছে না চরমপন্থী ভালো না নরমপন্থী ভালো, কেউ বলছে আমি কমিউনিস্টের মানে মতবাদে আমি চলি, আবার কেউ বলছে আমি এই বামপন্থী মতাদর্শে দীক্ষিত, আমি বামপন্থী, বা আমি অন্য কোনো মতাদর্শে আমি যেতে চাই। মানে সেই
একই পথে যে চলা, একসাথে যে পথ চলার পথে যে বিভিন্ন দিকভ্রান্ত হওয়া, কমরেডদের যে যারা দিকভ্রান্ত হয়ে গিয়েছিল, যারা হতবুদ্ধি হয়ে গিয়েছিল, যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, তাদেরকেই বলা হয়েছে ত্রিশঙ্কু। অর্থাৎ তিন দিকে মন চলে গেছে, তিন দিকে বুদ্ধি চলে গেছে, যে আমি ওই দলে যাব, বা আমি এই দলে যাব, বা আমি এই দলে থাকবো, আবার বলছি যেই দলটায় গিয়েছিলাম ওটা ভালো নয়, আমি আবার এইটা, আবার ফিরে এসে আবার ওইটা। এইকেই বলা হচ্ছে হতবুদ্ধি ত্রিশঙ্কু। তো বলছে দলে টানো, তুমি তোমার দলে টানো কমরেডস, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে আনো, দলে টানো। আচ্ছা, কমরেড আজ নবযুগ আনবে না? কমরেডকে আবার কবি বলছেন, আজ প্রশ্ন করছেন যে তুমি আজ কি আর কি নবযুগ, আজ কি নবযুগ আনবে না? আমাদের কি নবযুগের উত্থান হবে না? নতুন যে পরিবর্তনের পর নতুন যে জিনিস, যে নতুন জিনিস অর্থে কি পরিবর্তনের পর যখন নতুন কিছু সৃষ্টি হয়, বা পরিবর্তনের পর যখন নতুন কিছু আসে, আন্দোলনের পর যখন কিছু একটা আমরা অধিকারে ছিনিয়ে নিয়ে আসি, সেইটাকে বলা হচ্ছে এখানে, কমরেডকে বলছে সেইটাকে বলা হচ্ছে নবযুগ, নতুন যুগ, তাই তো? যে নতুন নতুন যুগ সেই আনবে না। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, বলছে আকাশের চাঁদ, সকলেই আকাশের চাঁদ হাতে পেতে চায়, সে বুঝি হাতছানি দিচ্ছে, ওসব বুর্জোয়াদের মায়া। বলছে যারা আকাশের চাঁদ ধরতে চায় তারা হলো বুর্জোয়া। বুর্জোয়া কারা বলো তো? বুর্জোয়া শ্রেণী ছিল দেশের সেই সমস্ত শ্রেণী যারা হচ্ছে ধরো পুঁজিবাদীদের এখানে বলা হচ্ছে, যাদের আর্থিক সঙ্গতি ছিল, যারা আর্থিক দিক থেকে কিন্তু উঁচু শ্রেণীতে ছিলেন, যারা এখানে কিন্তু উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, এরাও কিন্তু এই বুর্জোয়া শ্রেণীভুক্ত বা বুর্জোয়াদের অধীনে চলে আসে। আচ্ছা, এই যাদের হাতে মানে যারা সবসময় কী করতো, কোনো কিছু আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষদের যে এত খারাপ অবস্থা, যেগুলো তাদের দৃষ্টিগোচরে আসতো না, যারা উপরের তলার মানুষ নিজেদেরকে মনে করতো, এবং যারা আকাশের চাঁদ হাতছানি দেওয়ার কথা ভাবতো, যারা ধরো তারাই হলো বুর্জোয়া, তাই তো? পুঁজিবাদীদের বলা হয় বুর্জোয়া, যাদের অর্থনৈতিক দিক সচ্ছল ছিল, যাদের এইসব ভাবনা চিন্তাই ছিল না, তারা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। দেখো আমি একটা বুর্জোয়া শ্রেণীর একটা ছবি এখানে দিয়েছি। এই যে ইনি ছিলেন বুর্জোয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি, আমি ছবি দিয়েছি, ইনি ছিলেন বুর্জোয়া সম্প্রদায়ের একজন, ধরে নিতে পারো বুর্জোয়া শ্রেণীদের মধ্যে একজন, ঠিক আছে? তো এই রকম ছিল তাদের পোশাক পরিচ্ছদ, তারা সবসময় বিলাসিতায় জীবন কাটাতো, তারা সবসময় এই সমস্ত যে কমরেডদের যে আন্দোলন, কমরেড যে কেন আন্দোলন হচ্ছে, চোখে কালো পট্টি পরে থাকতো। কালো পট্টি বলতে তারা দেখেও না দেখার ভান করতো, তাদের চোখে আসতো না। সাধারণ মানুষদের যে এত দুঃখ দুর্দশা, এই যে কেন আন্দোলনগুলো হতো, কমরেডকে কেন কবি জেগে উঠতে বলছেন, কেন কমরেডদেরকে তার সহযোদ্ধাদের জাগিয়ে তুলতে বলছেন, এইগুলো তাদের চোখে পড়তো না। তারা সব সময় কী করতো, প্রজাপতি সন্ধানী হয়ে ঘুরে বেড়াতো। দেখো নেক্সট লাইনে আছে, আমরা তো নই প্রজাপতি সন্ধানী, বুর্জোয়ারা ছিল প্রজাপতি সন্ধানী, বা বুর্জোয়াদের মতো আরও যারা ছিল দেশে, তারা ছিল প্রজাপতি সন্ধানী। মানে কি, তারা ভালো জিনিসটা সবসময় নিত, ভালো, তাদের টাকা পয়সার তো অভাব ছিল না, তাদের তো সচ্ছল ছিল, তারা সবসময় কি, আমরা এরোপ্লেনে চড়বো, আমরা বেড়াতে যাব, আমরা এইখানে যাব, মানে তাদের ভালো ভালো খাবার খাবো, আমাদের বিলাসিতায় জীবন কাটাবো। মানে তারা যে একটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কী চলছে, কমরেডরা কেন আন্দোলন করছে, কমরেডদের কি অবস্থা, সেগুলো এদের চোখে আসতোই না, ঠিক আছে? এরাই হচ্ছে বুর্জোয়া, এরাই হচ্ছে প্রজাপতি সন্ধানী। রঙিন রঙের পাখা উড়িয়ে এরা চলতো, অন্তত পাখনা ছিল এদের আর কি। অন্তত আজ মারাই না তার ছায়া, অর্থাৎ কবি বলতে যাচ্ছেন আমরা যারা আমরা কমরেডদের জাগিয়ে তোলা হচ্ছে। যে সময়ের সাহিত্যে কবি ইনি, সেই সময়ে কিন্তু বুর্জোয়াদের প্রতিপত্তি বেড়ে গিয়েছিল, এবং সেই সময় কিন্তু এতই প্রতিপত্তি বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ মার খাচ্ছিল। তখন কমরেডদেরকে জাগানো হচ্ছিল, তারা দিকভ্রান্ত হয়ে পড়ছিল, তারা কিন্তু সেই কোনপন্থী হবে সেই নিয়ে তারা দিকভ্রান্ত, তাদের বুদ্ধি ভ্রষ্ট হচ্ছিল। অন্তত আজ মারাই না তার ছায়া বলতে সেই বুর্জোয়াদের ছায়া আমরা মারাতে চাই না, আমরা সেই রকম প্রজাপতি সন্ধানী হতে চাই না, আমরা সেই রকম অবস্থা আমাদের এই মুহূর্তে ভাবা সেই পরিস্থিতি নয় যে আমরা সেই প্রজাপতি সন্ধানীদের মতো ভাববো বা প্রজাপতি সন্ধানী হব। দেখো তারপর বলছেন, কুজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে। কুজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা বলতে এখানে সেই সমস্ত কমরেড যোদ্ধাদের কথা বলা হচ্ছে, যারা কিনা মানে
হতাশ হয়ে পড়েছে, যারা কিনা অবসাদে পড়ে গেছে, যারা কিনা ভেতর থেকে ভেঙে পড়েছে, মূর্ছা, ফুল যেমন মূর্ছা যায় একদম নিম্নগামী হয়ে যায়, তেমনই কিন্তু কুঁজো হয়ে গেছে, তাদেরকে বলছেন কবি যে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে, তাদেরকে মানসিক আঘাত দেওয়ার কথা বলা হচ্ছে। এই যে তুমি কমরেড, তুমি কেন এইভাবে মূর্ছে পড়ছো, তুমি উঠে দাঁড়াও, এইভাবে তাকে ভেতর থেকে জাগিয়ে তোলার কথাকে কবি এখানে বোঝানোর জন্য হাতুড়ির ঘায়ের কথা বলেছে। তাদের পিঠে কি হাতুড়ি পৌঁছচ্ছে না, পাট, কিংবা তারা তো তাদেরকে হাতুড়ি দিয়েই তুলতে হবে, তারা অমনি, ঠিক আছে, তারা লড়াকু। আচ্ছা, কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে কেন বলছে? মহাত্মা হচ্ছে সেই মহাত্মা যে হলো বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি, তাদেরকে বলছে যে পাঠিয়ে দিও বনে, দেখবে পাঠিয়ে দিয়ে নিশ্চয়ই নিঃসঙ্গ লাগবে মিঠে, তাদের নিঃসঙ্গতা তাদের আবার খুব ভালো লাগবে, বুঝতে পেরেছো? তারা তো সবসময় অলিক জগতে বসবাস করে, একটা মানে যেগুলো মানে রং বেরঙের তাদের পাখনা, তারা সবসময় ভালো ভালো বড় বড় জিনিসের আকাঙ্ক্ষা নিয়ে থাকে, তাদেরকে নিঃসঙ্গ লাগবে এই মিঠে জিনিস, তারা তখন একা হয়ে যাবে, সেটাও তাদের কাছে তখন মিঠে লাগবে মিঠে, ওই জন্য বিস্ময়সূচক চিহ্ন আছে। আমাদের থাক মিলিত অগ্রগতি, আমরা যারা কমরেড, আমাদের মিলিত অগ্রগতি থাক, একাকি চলতে। তাহলে কারা এখানে তোমরা এখন কি বলবে যে কারা পজিটিভ? অবশ্যই কবিরা, পজিটিভ অবশ্যই কমরেডরা, এই বুর্জোয়া শ্রেণীভুক্ত মানুষেরা নয়, বুঝতে পেরেছো? সেই জন্যই কিন্তু কবি সুভাষ মুখোপাধ্যায় আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকি চলতে চাই না এরোপ্লেনে, আমরা একা একা ওভাবে না, ওই যেভাবে ওকে মহাত্মাকে বনে পাঠিয়ে দেওয়া হলো, সেখানেও আরামে বিলাসিতায় জীবন কাটাচ্ছে, বনে অর্থাৎ বনে নিঃসঙ্গ জীবন, মানে ওকে এরোপ্লেনে কোথাও একটা দূরে পাঠিয়ে দিলেও নির্জন দ্বীপে সে একাই থাকবে, ও একাই বিলাসিতায় জীবন কাটাবে, ওর এতই সুখ, ঠিক আছে? কিন্তু আমরা চাই না, আমরা চাই মিলিতভাবে এগোতে, হ্যাঁ, একাকি চলতে চাই না, আমরা এরোপ্লেনে কখনো একা চড়বো না, আমরা চড়লে একসাথে চড়বো, ঠিক আছে? আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, পৃথিবীর কী অবস্থা, পৃথিবীর কী করুণ অবস্থা, পৃথিবীর এখন কি মানুষের দুর্দশা বা পরিস্থিতি, এখনের পরিস্থিতি, যে পরিস্থিতির প্রেক্ষাপটে উনি লিখছেন, সেই সময়ের কথা উনি বলছেন। কমরেড মানে বুঝতে পারছো, তখন জোরদারভাবে বা জোরালোভাবে কিন্তু তখন কমরেডরা তাদের আন্দোলন চালিয়ে চলেছে, এবং বিভিন্ন কারণে বিভিন্ন সেই একই মতাদর্শে দীক্ষিত হয়ে অনেক কমরেড একসাথে হয়েছে, সেই কমরেড সহযোদ্ধাদের কথা বলা হয়েছে। পৃথিবীর প্রতি চোখ থাক, শেষে নেওয়া যাবে শেষকার পথে জেনে। এখন তো আমরা পৃথিবীর প্রতি চোখ রাখবো, এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব, পরে দেখা যাবে আমরা কি হব না হব, পরের কথা পরে ভাবা যাবে। এখন সকলে মিলে গান গাইবো, অর্থাৎ সাম্যবাদকে, নবযুগ বলতে একত্র হওয়াকে বলা হয়েছে, এখানে সাম্যবাদী হওয়াকে বলা হয়েছে, সাম্যবাদকে এখানে বলেছেন কবি নজরুল ইসলাম। যেমন সাম্যবাদের গান গেয়েছেন, সকলকে একসাথে নিয়ে, জাতপাত ঊর্ধ্বে রেখে সকল ধর্মের মানুষকে নিয়ে, সাম্যবাদী কবিতায় আছে দেখবে, সকল জাতের ঊর্ধ্বে উঠে সকল জাতকে একসাথে নিয়ে, সকল মানুষ এই পরিচয় নিয়ে একসঙ্গে একটা গান, তাকেই বলছে সাম্যবাদী গান, সকলে মিলিয়া একসাথে হব মোরা। তো সেটাই হচ্ছে সাম্যবাদের গান, অর্থাৎ তিনি সাম্যবাদকে, অর্থাৎ একত্রিত হওয়াকে এখানে একত্রিত হলে তবেই নবযুগ আনা বা পরিবর্তনের সম্ভব, সেই কারণেই কবি এখানে বলেছেন সকলের গান, কবিতার নাম হয়েছে সকলের গান। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, কবিতার ছত্রে ছত্রে আমি বুঝিয়ে দিয়েছি, এখানে বুর্জোয়া শ্রেণীর ছবিও আমি দিয়ে দিয়েছি, দেখো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবার চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। দেখো 1 নম্বরের প্রশ্ন, সকলের গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 1 নম্বর অপশান আছে পদাতিক, 2 নম্বর যত দূরেই যাই, 3 নম্বর ফুল ফুটুক, 4 নম্বর অগ্নিবীণা। উত্তর হবে 1 নম্বর পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত হলো সকলের গান। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কাকে নবযুগ আনার কথা বলা হয়েছে? 1 নম্বর অপশান হবে কবিদের, 2 নম্বর অপশান হবে কমরেডকে, 3 নম্বর হবে প্রজাপতি সন্ধানীদের, 4 নম্বর হবে কোনোটি নয়। উত্তর কিন্তু হবে 2 নম্বর কমরেডকে নবযুগ আনার কথা বলা হয়েছে। আচ্ছা, এইখানটা একটুখানি তোমরা ঠিক করে নাও, এটা হবে বলা হয়েছে, বলা, ঠিক আছে, ঠিক করে নেবে প্রত্যেকে। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো 3 নম্বরে, সম্মুখে
কেমন বাসরের কথা কবি কবিতায় বলেছেন? সম্মুখে কেমন বাসরের কথা কবি কবিতায় বলেছেন? 1 নম্বর কুয়াশা কঠিন, 2 মেঘাচ্ছন্ন, 3 কুয়াশাচ্ছন্ন, 4 কোনোটিই নয়। উত্তর হবে 1 নম্বর কুয়াশা কঠিন। পরের প্রশ্ন দেখো, ড্যাশ পরস্পরকে চেনা, ড্যাশ পরস্পরকে চেনা, শূন্যস্থানে কি বসবে? অপশান দেখো, 1 নম্বর লাল উল্কিতে, 2 কালো উল্কিতে, 3 নীল উল্কিতে, 4 কোনোটিই নয়। উত্তর হবে 1 নম্বর লাল উল্কিতে পরস্পরকে চেনা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কাকে কবি দলে টানার কথা বলেছেন? কাকে কবি দলে টানার কথা বলেছেন? 1 নম্বর অপশান চতুর্ত্রিশঙ্কুকে, 2 নম্বর অপশান ত্রিশঙ্কুকে, 3 নম্বর অপশান হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, 4 নম্বর কাউকেই নয়। উত্তর হবে 3 নম্বর হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। পরের প্রশ্ন দেখো, হাতছানি কে দিচ্ছে? হাতছানি কে দিচ্ছে? 1 নম্বর অপশান আকাশের চাঁদ, 2 হবে চাঁদ, 3 শুধু চাঁদ, 4 কোনোটিই নয়। উত্তর হবে 1 নম্বর আকাশের চাঁদ। পরের প্রশ্ন দেখো, ওসব কেবল ড্যাশ মায়া, ওসব কেবল ড্যাশ মায়া, শূন্যস্থানে কি বসবে? 1 নম্বর অপশান ধনী লোকেদের, 2 বুর্জোয়া সম্প্রদায়ের, 3 বুর্জোয়া আধিকারিকদের, 4 বুর্জোয়াদের। উত্তর হবে 4 বুর্জোয়াদের। পরের প্রশ্ন দেখো, কবিতায় কাদের ছায়া না মারানোর কথা বলা আছে? কবিতায় কাদের ছায়া না মারানোর কথা বলা আছে? 1 নম্বর অপশানে প্রজাপতিদের, 2 নম্বর প্রজাপতি সন্ধানীদের, 3 বুর্জোয়াদের, 4 শাসক শ্রেণীর। উত্তর হবে 2 প্রজাপতি সন্ধানীদের। পরের প্রশ্ন দেখো, কবিতায় কবি কাদের পিঠে হাতুড়ি না পৌঁছানোর প্রশ্ন রেখেছেন? কবিতায় কবি কাদের পিঠে হাতুড়ি না পৌঁছানোর প্রশ্ন রেখেছেন? 1 পুজো হওয়া মূর্ছা যাওয়া ফুলেদের, 1 অপশান দেখো, 1 পুজো হওয়া মূর্ছা যাওয়া ফুলেদের, 2 সুযোগ সন্ধানীদের, 3 সাধারণ মানুষদের, 4 কোনোটিই নয়। উত্তর হবে 1 পুজো হওয়া মূর্ছা যাওয়া ফুলেদের। এই পুজো, এবার দেখো 10 নম্বর প্রশ্ন, পুজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা বলতে কবি কাদের বুঝিয়েছেন? এই পুজো হওয়া মূর্ছা যাওয়া ফুল কারা? দেখো 1 নম্বর অপশান সাধারণ মানুষদের বুঝিয়েছেন, 2 কমরেডের সহযাত্রীদের, 3 কমরেডকে, আর 4 হচ্ছে কাউকেই নয়। উত্তর হবে কমরেডের সহযাত্রীদের, 2 কমরেডের সহযাত্রীদের কথা বলেছেন। কমরেডদের বলেছেন তোমাদের সহযাত্রীদের হাতুড়ির ঘায়ে যেন আঘাত দিয়ে দিয়ে তাদেরকে যেন জাগিয়ে তোলা হয়, তাদেরকে জাগিয়ে তোলার কথাই কবি কিন্তু কমরেডদের বলেছেন। যারা ভেঙে পড়েছে তাদেরকে, তাদের পিঠে হাতুড়ির ঘায়ে যেন তাদের জাগিয়ে তোলা হয়। ঠিক আছে, জেগে ওঠার কথা কবি বলেছেন। উত্তর হবে 2 কমরেডের সহযাত্রীদের। পরের প্রশ্ন দেখো, বনে কাকে পাঠানোর কথা বলা আছে? বনে কাকে পাঠানোর কথা বলা আছে? 1 নম্বর অপশান মহাত্মাকে, 2 হবে যারা মহাত্মা বলো তারা মহাত্মা, যারা মহাত্মা বলো তারা মহাত্মা, 2 সাধারণ মানুষকে, 3 বুর্জোয়াদের, 4 কাউকেই নয়। উত্তর দেখো 1 মহাত্মাকে, 1 মহাত্মাকে। পরের প্রশ্ন দেখো, আমাদের থাক মিলিত অগ্রগতি, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কাদের মিলিত অগ্রগতির কথা বলেছেন? অপশান দেখো, 1 নম্বর কবিদের, 2 সাধারণ যোদ্ধাদের, 3 কমরেডদের, 4 কমরেড সহযোদ্ধাদের। উত্তর হবে 3 কমরেডদের। চলে যাচ্ছি একদম শেষ প্রশ্নে, কবি একা কিসে চলতে চান না? কবি একা কিসে চলতে চান না? 1 নম্বর অপশান প্লেনে, 2 নম্বর উড়োজাহাজে, 3 নম্বর হেলিকপ্টারে, 4 নম্বর এরোপ্লেনে। উত্তর কি হবে? উত্তর হবে 4 নম্বর এরোপ্লেনে। এই গেল আজকের প্রশ্নোত্তর পর্ব সহ কবিতার আলোচনা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা সকলের গান আজকের আলোচনা শেষ হলো। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে তৃতীয় কবিতার সম্পূর্ণ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।